দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নাহিদ ইসলামের নেতৃত্বে যাত্রা শুরু করলো তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপি। আইনের শাসন না থাকলে কেউ নিরাপদ নয় বললেন তারেক রহমান। নতুন বাংলাদেশ সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন, আমি একটু শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমার সঙ্গে আছেন আকরাম হোসাইন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এবং আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই জনাব নুরুল আমিন ব্যাপারী আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করলো এনসিপি। সংক্ষেপে যদি বলি যে রাজনীতিতে কতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বা কতটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে, বা রাজনৈতিক জন্য বা তাদের জন্য সম্ভাবনা বা চ্যালেঞ্জ কতটা? আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাস্ট আমার বক্তব্য রাখার পূর্বে আমি এই নতুন দলটিকে অভিনন্দন জানাচ্ছি। এজন্য এমন এক সময় এনসিপি আত্মপ্রকাশ করলো যখন বাংলাদেশে এই সময় একটা এই ধরনের পার্টি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। অত্যন্ত প্রয়োজনীয় ছিল এই জন্য যে এই যে অতীত দিনে যে রাজনীতিটা যেমনভাবে অগ্রসর হচ্ছিল, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যে প্রক্রিয়া অনুযায়ী রাজনৈতিক দলগুলি চলে, আমরা দেখব ওই রাজনৈতিক দলগুলি সঠিক পথে চলছিল না। এখন আজ যে পার্টিতে প্রতিষ্ঠিত হলো, আমার মনে হয় একটি চ্যালেঞ্জের সম্মুখীন হবে কারা? ওই পুরানো গতানুগতিক রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, নতুন পার্টির সামনে যে চ্যালেঞ্জ নেই তা আমি বলবো না, এদেরও অনেক চ্যালেঞ্জ আছে। এবং এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য এই তারুণ্যের যে আপনার উদ্দীপনা নিয়ে অগ্রসর হচ্ছে আজকে থেকে, আমি তাতে আশাবাদী। কারণ তারা যেমন, নবীনরা যেমন স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি 24-এর অভ্যুত্থানের পরে নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া উচিত এবং নতুন একটি নেতৃত্ব আসা উচিত। এই নেতৃত্বকে কেন্দ্র করে আমরা দেখব একটি বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপি, যেটা আওয়ামী লীগ সম্পর্কে আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এই মুহূর্তে এটাকে টেনে আনতে চাচ্ছি না। এই দলগুলো আমার মনে হয় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। পার্টির মধ্যে গণতন্ত্র থাকবে, সমাজে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আপনি যদি গণতান্ত্রিক সমাজ না হয়, পার্টিদের মধ্যে যদি সমালোচনা, আত্মসমালোচনা না থাকে, তাহলে তো পার্টি বিকশিত হয় না। বায়ু ব্যতীত যেমন মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনই একটি পার্টি সমালোচনা, আত্মসমালোচনা ব্যতীত বিকশিত হতে পারে না। সেই দিকে আমার মনে হয় এই পার্টিটি, আজকাল পার্টিটি যদি ওই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের মধ্যে সমালোচনা, আত্মসমালোচনা করে উপসংহারে উপনীত হয়, তাহলে আমি দেখব একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমার মনে হয় আজকে যে মানুষের সমাগম, রিয়েলি আমি নিজেও তো আশা করি নাই যে এত লোক আসবে আজকে এই নতুন পার্টির ছায়াতলে। এবং আরেকটি জিনিস অবাক হওয়ার ব্যাপার কি, এরা সন্ধ্যার আগেই সাধারণত বড় বড় পার্টিগুলি সমাবেশ সমাপ্ত করে দেয়। সন্ধ্যার পরে প্রায় 1 ঘন্টা আলোচনা হয়েছে, একটি মানুষও কিন্তু সভাস্থল ত্যাগ করতে চায়নি। সবাই শুনছে এরা কী বলে। এই যে আকাঙ্ক্ষা, অর্থাৎ শোনার আকাঙ্ক্ষা কী জন্য, অর্থাৎ একটা নতুন কিছু যেন আসে। যে স্বপ্ন দেখেছে এরা, বাংলার মানুষও স্বপ্ন দেখে, যেমন স্বপ্ন দেখে একদিন 71 সালে এই দেশটিকে স্বাধীন করেছিল। অর্থাৎ ওই সময়ের নেতৃত্বটা স্বপ্ন দেখিয়েছিল মানুষকে, স্বাধীন করব, গণতান্ত্রিক সমাজ হবে, বাক ব্যক্তির স্বাধীনতা থাকবে। যখন লুণ্ঠিত হয়ে গেল, বিশেষ করে গত পতিত সরকারের সময়, তারপরে শুরু হলো ওই আন্দোলনের মধ্যে দিয়ে, অগাস্ট বিপ্লবের মধ্যে দিয়ে, আমি বিপ্লব বলবো না, অভ্যুত্থান বলি আমি এটাকে, অভ্যুত্থানের মধ্য দিয়ে জাগরণ শুরু হলো। এই জাগরণের প্রেক্ষাপটে আজকে যে নবযাত্রা শুরু করলো এনসিপি, আমার মনে হয় তাদের যাত্রাটি শুভ হবে যদি সঠিক পথে তারা পার্টিকে পরিচালিত করতে পারে। জি, ধন্যবাদ। আমি জনাব আকরাম হোসাইন, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, আপনাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনি আমাদের এখানে আসছেন, কতটা সঠিক পথে এগোবে? আমরা অনেক কথা শুনেছি যে বিএনপির মতো বড় দল, আরো অনেক বড় দল রয়েছে, তাদের সামনে আসলে কতটা শক্তিশালী অবস্থান নিয়ে এগোতে পারবে? প্রথমত আমাদের জার্নিটা তো খুব লং রেসের জার্নি। আমরা আওয়ামী লীগের আমলে ফাইট করে আমরা অভ্যস্ত, এবং আওয়ামী লীগের আমলে আমরা নাহিদ ইসলাম সহ, আমরা সহ, এখানে আক্তার হোসেন সহ, এখানে যারা আজকে নেতৃত্বে আসলেন,
এবং সেটা আমাদের হাউসে এবং ফোরামে ভোটের মাধ্যমে তারা কিন্তু আজকে এখানে নির্বাচিত হয়েছেন। এমন না যে তারা নিজেরা চাইলেন আর তারা হয়ে গেলেন। এবং এরা কিন্তু আওয়ামী লীগের আমলে লাস্ট 7-8 বছর ক্যাম্পাসে একদম মাটি কামড়ে আন্দোলন করে কিন্তু এরা খুব একটা পরীক্ষা দিয়ে তারা কিন্তু গণ অভ্যুত্থানকে সফল করেছেন। তো সেদিক থেকে কিন্তু আমাদের একটা খুব লম্বা একটা জার্নি আছে এবং আমরা মনে করি আমাদের জার্নিটা আগামী দিনেও আরও বড় জার্নি আমাদেরকে পাড়ি দিতে হবে। কারণ বাংলাদেশের মধ্যে তরুণদের উঠে আসার সুযোগ আসলে সব জায়গায় কম। এটা শুধু যে রাজনীতিতে বিষয়টা এটা না, আপনি দেখেন আপনার টোটাল হোল মিডিয়াতে কোনো একজন ইয়াং সম্পাদক নাই, কোনো আপনি ইয়াং কোনো ব্যাংকার নাই, বড় ব্যাংকের এমডি নাই, ইয়াং বড় বিজনেসম্যান নেই। কারণ আমাদের এখানে টোটাল জনগোষ্ঠীর 60% বলা হচ্ছে ইয়ুথ, কিন্তু এই তরুণদের নেতৃত্বে উঠে আসার সুযোগটা কিন্তু এখানে ন্যাচারালি এখানে কিন্তু আবদ্ধ করে রাখা হয়েছে। তো সেই জায়গাতে এটা একটা নতুন করে আমাদেরকে খুব বড় একটা চ্যালেঞ্জ নিতে হবে এবং সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা খুব দ্রুত কিছু পেয়ে যেতে হবে, আমরা এটাও আশা করি না। আমরা যদি সে ধরনের আশা করতাম তাহলে আমরা অবশ্যই নাহিদ ইসলাম যিনি আমাদের পার্টির দায়িত্ব নিয়েছেন, আমরা বাংলাদেশের মধ্যে এই উদাহরণ তো নাই। একজন লোক তিনি হলো মন্ত্রিত্ব ছেড়ে এবং খুব পাওয়ারফুল, 3টা মন্ত্রণালয় একসাথে চালাতেন, তিনি মন্ত্রিত্ব ছেড়ে উনি একটা পার্টির দায়িত্ব নিচ্ছেন এবং উনি রাজপথে নেমে আসছেন। কারণ উনি তো জানে আজকে উনি মন্ত্রিত্ব ছাড়লে এমন হতে পারে উনি 10 বছর পরেও কিন্তু আমরা ক্ষমতা না যেতে পারি। বাংলাদেশে এই যে লং রেসে খেলার জন্য, লং রেসে রাজনীতিটা করার জন্য আমরা আসলে প্রস্তুত। এই যে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে চায় সেটা কি আসলে একটু বুঝিয়ে বলবেন? আমরা তো যেটা বলছি, দেখুন 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা রাষ্ট্র পেলাম, কিন্তু আমরা অ্যাজ নেশন হিসেবে আমরা নিজেদের প্রতিষ্ঠা করতে পারলাম না। আমাদের টোটাল একটা ন্যাশনাল আইডেন্টিটি দাঁড়ালো না। আমাদের দেশের রাজনীতি হয়ে গেলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কেন্দ্রিক, সময় সময় বলা হয় পাকিস্তান কেন্দ্রিক, বিভিন্ন আমরা যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের যে একটা সত্তা, এই সত্তাটা বিকশিত হওয়ার জন্য এটা একটা আইডেন্টিটি প্রয়োজন। আমরা মনে করি সেজন্য 71 সাল পরবর্তী এখন পর্যন্ত যেভাবে রাজনীতিটা হয়ে আসছে এবং এখানে জনগণের যে স্টেক, এই স্টেকটা সম্পূর্ণ নেগলেক্ট করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আগামীদের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা বাংলাদেশের যে বিভিন্ন যে জনগোষ্ঠী যারা বাংলাদেশের মধ্যে বসবাস করে তাদেরকে আমরা মেইন স্ট্রিম করে তুলতে চাই। তাদেরকে আমরা সেকেন্ড রিপাবলিকটা কিভাবে প্রতিষ্ঠা করতে চান? আরো তো রাজনৈতিক দল আছে, আমরা তো আজকে ক্লিয়ারলি আমরা কিন্তু সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে তাদেরকে বলে আমরা এটা ঘোষণা দিয়েছি গণপরিষদ, এবং সেটার প্রথম স্টেপটা হচ্ছে গণপরিষদ, যেখানে একটি আরো অন্যান্য দল কি চাইতে হবে না আপনারা চাইলে? না, আমরা চাচ্ছি আমরা অন্য দলকেও বলবো এবং এটা জনগণই এটা ডিসাইড করবে একটা টাইম পর। আমরা তো বলছি এটার জন্য ভোট করেন, এটার জন্য আপনারা যে জন্য আমরা আমাদের কনস্টিটিউশন থেকে শুরু করে যেই কনস্টিটিউশনের ভিতর দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে উঠলো, যেই ব্যবস্থার ভিতর দিয়ে টোটাল যে মেকানিজমগুলা, এই মেকানিজমটা আমরা যদি চেঞ্জ করতে না পারি গণঅভ্যুত্থানের পরে, তাহলে কিন্তু আমরা আরেকটা স্বৈরশাসক কিংবা আমরা কিছুদিন পর পর বিভিন্ন ব্যাকলেশ আমাদের টানতে হবে। জি, ধন্যবাদ। আমি জনাব সোহরাব হাসান আপনার কাছে একটু আসি। সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া বা রাজনৈতিক সংস্কৃতি কথা আমরা সবসময় বলি, কিন্তু সেটা আমরা মাঠে দেখি না। আপনি নিজেও হয়তো একমত হবেন। সেক্ষেত্রে আসলে এই নতুন একটি দল, এটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই, একই সঙ্গে এটি আসলে কতটা এগোবে। ধন্যবাদ আপনাকে এবং তরুণ বন্ধু আকরামকে শুভেচ্ছা, তাদের নতুন দলকে অভিনন্দন এবং রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ভাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি যোগ করতে চাই। সেটা হচ্ছে এতদিন এই ছাত্র নেতারা ছিলেন প্রতিবাদী ভূমিকায়, রাষ্ট্রকে প্রশ্ন বা একটি স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে জয়ী হয়েছে। এখন তারাই রবীন্দ্রনাথের ভাষায় তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, সেই শকতের ভার তারা নিয়েছে। এখন এটা কিভাবে তারা বহন করতে পারবে, কতটুক পারবে, কত দ্রুত পারবে বা বিলম্বিত হবে, সেটি তাদের উপর নির্ভর করবে। নতুন একটি দল কেন হয়? নতুন একটি জায়গা শূন্য হলে সেখানে নতুন কিছু যোগ হয়। এখন নতুন বন্দোবস্তের কথা আসছে, তারা বিভেদ নয় ঐক্যের ডাক দিয়েছেন। একই সঙ্গে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী থেকে বেরিয়ে এসে এই পাকিস্তান পন্থা বা ভারত পন্থাকে নাকচ করে বাংলাদেশ পন্থার কথা বলেছেন। খুবই ভালো কথা এবং অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু বলে থাকে।
যেটা বড় সংকট হচ্ছে আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তটা এখনো গণতান্ত্রিক হয়নি। এ কারণেই রাষ্ট্রটাও গণতান্ত্রিক হয়নি। এখন এই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংগ্রাম কিন্তু দীর্ঘ এবং কঠিন। সেই কঠিন দায়িত্ব তারা কিভাবে পালন করবে, প্রথমত হচ্ছে আকরাম হোসেন যেমন বললেন যে 60% তরুণ, কিন্তু এই 60% তরুণের কত শতাংশ বেকার, কত শতাংশ দিন যাপনের গ্লানি বয়, কত শতাংশ বিদেশ বিভুঁয়ে যে হারিয়ে যায় অথবা সাগরে ডুবে মারা যায় বা গহীন অরণ্যে, মানে এই সংখ্যা বিপুল সংখ্যা। সুতরাং তাদেরকে সবাইকে সেই মূল ধারায় নিয়ে আসা, অর্থনীতির মূল ধারা কিন্তু সবচেয়ে জরুরি। তারপর হচ্ছে রাজনীতির মূলধারা। আমরা অর্থনৈতিক ব্যবস্থা যদি বদলাতে না পারি, আমাদের দেশে একটা লুণ্ঠন প্রিয় অর্থনৈতিক ব্যবস্থা আছে। এটি 5 আগস্টের পরে আর আগে কোনো পার্থক্য হয়নি খুব একটা। সাবেক সরকারের মন্ত্রী এমপি নেতাদের লুটপাট দুর্নীতি এটি চিহ্নিত করা এবং এটা ধরা ছাড়া মানে অর্থনৈতিক ব্যবস্থা। সুতরাং আমি বলি তো প্রথম তাদের বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। অর্থাৎ অর্থনীতিতে যে লুটপাট আছে, যে শোষণ আছে, ক্ষমতায় নেই, হ্যাঁ ক্ষমতায় নেই, কিন্তু ক্ষমতায় এখন তো একটি অন্তর্বর্তী সরকার আছে। সুতরাং জনগণকে এমনভাবে জাগাতে হবে যাতে তাদের কর্মসূচি পুরনো দলের কর্মসূচি থেকে, তাদের পরিকল্পনা পুরনো দলের পরিকল্পনা থেকে, তাদের ভাষাভঙ্গি পুরনো দলের পরিকল্পনা ভাষাভঙ্গি থেকে আলাদা হবে, যাতে সাধারণ জনগণ আকৃষ্ট হবে। আজকে যারা দলের দায়িত্ব নিয়েছেন তারা আমরা তরুণ বলে কিন্তু কি বলে অগ্রাহ্য করতে পারি না। কারণ পাকিস্তান প্রতিষ্ঠার পর যে নতুন আওয়ামী লীগ হলো, সেই প্রথমে আওয়ামী মুসলিম লীগ, মৌলানা ভাসানী ছাড়া আর সবাই কিন্তু তরুণ ছিলেন, সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা। শামসুল হক সাহেব একটু বয়সে ছিলেন, অন্য সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ। স্বাধীনতার পর, বাংলাদেশ স্বাধীনতার পর জাসদ যে গঠিত হলো, তাও কিন্তু আওয়ামী লীগের তরুণ অংশ, তরুণ যুবকদের নিয়ে। সুতরাং বয়সের ক্ষেত্রে যে তারা ছাত্রত্ব শেষ হয়নি বা হচ্ছে কি না, এটি কিন্তু বড় প্রশ্ন না। বড় প্রশ্ন তারা এই পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে কতটা জোরে ধাক্কা দিতে পারবে এবং ধাক্কা দিয়ে টিকে থাকতে হবে। এখন এখানে অবশ্যই রাজনীতিতে কৌশলের বিষয় আছে, তার শত্রু মিত্র, অন্তত মিত্র। আমি রাজনীতিতে শত্রু বলে ভাবি না কেউ, যে শত্রু হচ্ছে গণশত্রু হতে পারে, গণবিরোধী যারা, তাদের সঙ্গে নিশ্চয়ই তারা হাত মেলাবে না। কিন্তু যাদের সাথে হাত মেলাবে, যারা জনগণের পক্ষে, জনবান্ধব, তাদের সাথে হাত মেলানো মানে কি, তাদের সাথে কৌশলগতভাবে একসঙ্গে লড়াই করতে হবে, যেটি 5 আগস্টের আগে স্বৈরাচার বিরুদ্ধে লড়াই হয়েছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার প্রশ্নও এসেছে, বিশেষ করে ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের ক্ষেত্রে যে অঘটনটি ঘটলো, এটি না ঘটলে খুব ভালো হতো। 2 দিন আগে ঘটলো, তো এর কিছু রেশ কিন্তু এই উদ্বোধনী কি বলে আয়োজনেও হয়তো পড়েছে, অথবা আরও বেশি লোক হতো, এরকম একটা ধারণা। তা আমি মনে করি যে এখন চ্যালেঞ্জটা তাদের সামনে কঠিন। কিভাবে মোকাবেলা করবেন? পুরনো পদ্ধতিতে মোকাবেলা করা যাবে না। আবার আমাদের রাজনীতিতে কিন্তু একটা গরম বক্তৃতার একটা চল আছে, যে গরম বক্তৃতা দিয়ে প্রতিপক্ষকে কত বেশি ঘায়েল করা যায়, তাহলে নিজের জনপ্রিয়তা অর্জন করা। আমি মনে করি তরুণ দল, এই নতুন দলের নেতৃত্বকে প্রতিপক্ষের বিরুদ্ধে যে যতটা না, প্রতিপক্ষের সমালোচনার চেয়ে নিজের পক্ষে কি বক্তব্য, জনগণের পক্ষে তাদের কি কর্মসূচি, অর্থাৎ ইতিবাচক রাজনীতি নিয়ে তারা এগিয়ে যাবেন, এটাই প্রত্যাশা। ধন্যবাদ। আমি একটি বিরতি থেকে ফিরে এসে আবারও আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন। সপ্তাহে দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় ফিরতে চাই। আকরাম হোসেন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনার কাছে আসি। আসলে অনেকগুলো প্রশ্ন যেটি আমাদের 2 আলোচক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যারও বললেন এবং সোহরাব হাসানও বললেন, যে আসলে কতটা পারবে, এত বড় বড় দল রয়েছে, তাদের থেকে কিভাবে আলাদা হবে, কতটা পারবে। আসলে আমরা লক্ষ্য করেছি যে অনেক দল আছে কিন্তু রাজনীতিতে, এরকম অনেক দলের আত্মপ্রকাশ হয়েছে কিন্তু পরে হারিয়ে গেছে।
আপনারা কিভাবে ধরে বাংলাদেশে যেটা হলো যে দলের আত্মপ্রকাশ হওয়া এক জিনিস, আরেকটা হলো অর্গানিক উপায়ে একটা জনসমর্থন নিয়ে একটা দলের আবির্ভাব হওয়া। বাংলাদেশে আজকে যে ঘটনাটি ঘটেছে এটা আমার মনে হয় হিস্ট্রিতে এমন হয়নি যে একসাথে মানে ওই দলের যারা নেতাকর্মীরা রয়েছে সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে এটা পার্টি লঞ্চিং টাইপের ঘটনা। তো আমাদের যেটা হয়েছে, আমাদের এর আগে তো আমাদের একটা জার্নি ছিল, আমাদের একটা লং ইউনিভার্সিটিতে একটা হিস্টোরি ছিল। এবার গত 6 মাসে আমরা এটা মানে গ্রাউন্ড ওয়ার্ক করেছি। ছিল আপনাদের দলের নেতাদের এবং আপনারা যে আজকে দল গঠন করেছেন, একটা বিপ্লবী নেতৃত্ব দিয়ে এসে দল গঠন করেছেন, সবই আছে। কিন্তু আসলে সামনের যে জার্নির কথা আপনি নিজেও বললেন, সেই জার্নিটা আসলে কতটা উতরাতে পারবে, কতটা আলাদা হবে আমাদের কাছে মনে হয় আমরা কনফিডেন্ট। মানে দুটো জিনিস, আমাদের এই পার্টিটা যদি কেন ডিফারেন্ট, এই পার্টিতে মানুষ কেন আসবে, এই পার্টিতে আমরা আমাদের পার্টির ভিতরে বাহিরে যত বেশি আমরা ডেমোক্রেসির চর্চা করতে পারবো, আমরা দেখাইতে পারবো, তত বেশি কিন্তু মানুষজন আসবে। কারণ গ্লোবালাইজেশনের কারণে এখন পৃথিবীতে তো মানুষজন অনেক কিছু দেখে। ধরেন এখন হ্যাঁ চাইলেই তো আমেরিকার ইলেকশন থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমার দেশের বাচ্চা ছেলে মেয়েরা তারা কিন্তু এই জিনিসগুলো দেখে। তো মানুষের মধ্যে যে ডেমোক্রেসি নিয়ে যে একটা চিন্তা ভাবনা এবং এটা নিয়ে যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কিন্তু রয়েছে। এবং প্রচলিত যে পার্টিগুলো, এই পার্টিগুলো কিন্তু গত 6 মাসে তাদের পার্টির মধ্যে ইন্টার পার্টি ডেমোক্রেসি বলেন কিংবা পার্টির লিডারশিপ উঠে আসার যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু তারা বেশি একটা এখন পর্যন্ত পরিবর্তন করে নেই। তো যেহেতু টোটাল পুরা রাষ্ট্রের মধ্যে যে এক্সিস্টিং যে পার্টিগুলো, এই পার্টিগুলো পার্টি রিফর্মের দিকে তাদের কোনো মনোযোগ নাই এবং জনগণ কেন্দ্রিক তাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলোও খুব বেশি অনেক সময় খুব বেশি ভালো করে, কিন্তু এটা অনেক বেশি মানুষকে এঙ্গেজ করে না। ধরেন আমরা দলিত, হরিজন, আমরা বিহারি, উর্দু স্পিকিং যে মাইনরিটি, আমরা তাদের নিয়ে কাজ করি। বাংলাদেশে দেখেন আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে হিজড়া জনগোষ্ঠীর লোকজন তারা কিন্তু আজকেও আমাদের প্রোগ্রামে কি তারা জয়েন করেছে, তারা মিছিল নিয়ে। আমরা তাদের ভোটাধিকারের কথা বলি, আমরা প্রবাসীদের ভোটের কথা বলতেছি, যে প্রবাসীদেরকে আমার দেশের যে অর্থনীতির অন্যতম যে চাবিকাঠি যাদের উপর নির্ভর করে তাদেরকে আমরা ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত করতেছি। এই যে আমাদের এই পার্টিটা মেইনলি পপুলার হবে প্রস্তাবনার ভিত্তিতে, জনগণকে আমরা যত বেশি এঙ্গেজ করতে পারবো, আমাদের যে নাগরিক যারা গত 50 বছরে আমাদের যারা নাগরিক ছিল তাদেরকে যে নাগরিক অধিকারগুলো আমরা ঠিকমতো দিতে পারি নাই, সেই নাগরিকদের অধিকার, নাগরিকদের চাহিদাগুলো যত বেশি আমরা পূরণ করতে পারবো, তাদের কথা বলতে পারবো, তাদের জন্য কাজ করতে পারবো, তত বেশি মানুষ এঙ্গেজ হবে। কারণ আমাদের এখানে তো টাকা নেই, আমরা তো হ্যাঁ শত শত কোটি টাকা নিয়ে আমরা পড়ে থাকি নেই। কারণ আমাদের মূল জিনিসটাই হলো কি মানুষকে কানেক্ট করা, ডোর টু ডোর মানুষের কাছে যাওয়া, এবং সেটা আমরা করে যাচ্ছি এবং আগামী দিনেও করে যাব। এবং আমরা মনে করি এটা যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে জনগণ আমাদেরকে সাপোর্ট দিবে এবং উইদিন শর্ট টাইম ইনশাআল্লাহ আমরা সফলতা পাবো। জি ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার আপনার কাছে আসি। আইনের শাসন না থাকলে কেউ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া, সেই পথে আমরা কতটা এগুচ্ছি? নতুন দল গঠন হলো, সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে আমরা ফেরার পথে কতটা এগুচ্ছি আসলে? থ্যাংক ইউ সো মাচ। আইনের শাসনের কথা যেটা বলা হয়েছে, প্রকৃতপক্ষে এটাও কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা বড় একটা উপাদান। আমরা দেখি আমাদের দেশে সাধারণত গণতন্ত্রটাকে, আমি বেশ কয়েকটা টক শো তো বলেছি, আমাদের দেশে গণতন্ত্র যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এই জন্য এটাকে আমরা ইলেকট্রাল ডেমোক্রেসি বলি। শুধু নির্বাচন কেন্দ্রিক কিন্তু গণতন্ত্র না, গণতন্ত্র হচ্ছে একটি, সোহাব ভাই যেটা বললেন, একটা পলিটিক্যাল ইকোনমির উপর প্রতিষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে সত্যি কথা, এটি হচ্ছে একটা বুর্জুয়া ইকোনমির উপর ভিত্তি করে গ্লোরিয়াস রেভলিউশন থেকে যেটা প্রতিষ্ঠিত আসছে ধীরে ধীরে। তো সেই ক্ষেত্রে আমার ইকোনমিটা দেখতে হবে, এবং ওই ইকোনমিটাকে আরও বেশি মজবুত করার জন্য কিন্তু আপনার আইনের শাসন অপরিহার্য। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতেছি, আপনি যদি দেখেন সিঙ্গাপুর সিটি স্টেট, কিন্তু ওখানে দেখবেন আইনের শাসন কিন্তু প্রকৃতপক্ষে এত মজবুত, যার বুনন দিয়ে প্রকৃতপক্ষে গণতন্ত্রকে শক্তিশালী করে ফেলছে। অর্থাৎ ওখানে কিন্তু ইলেকট্রাল ডেমোক্রেসির অত গুরুত্ব নেই, কিন্তু আইনের শাসন এত কঠিন যে ওই হাজার হাজার কোটি টাকা চুরি করব, এই সুযোগটা অত্যন্ত কম, বিচার হবে তা না। আমার এখানে এই যে গণতন্ত্র যেটা সোহাব ভাই কিছু উল্লেখ করেছেন, পার্লামেন্টের মেম্বার কারা? লুটেরা পুঁজিপতিরা। ওই লুটেরা পুঁজিপতি এমন ল মেক করবে না যেই লয়ের মধ্যে দিয়ে তাদের শাস্তি দেওয়া যায়। ফলশ্রুতি হবে কি, আইন আপনি কি শাসন হবে? আইন তো পার্লামেন্টে তৈরি করা হবে, আইন
ল মেকার যারা তারা তৈরি করবে, সেই অনুপাতে আবার তাদের শাসন করা হবে। কিন্তু আমি দেখছি ওখানে যদি দুর্বল হয়ে যায়, ইনস্টিটিউশনগুলি যখন দুর্বল হবে, তখন গণতন্ত্র ফাংশন করবে না। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন একটা প্রক্রিয়া, শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা সবচেয়ে মজবুত হবে ইনস্টিটিউশনগুলি যদি আইনের বুনন দিয়ে প্রতিষ্ঠিত হয়, সঠিকভাবে কাজ করে। সবার আগে আইনের শাসন অপরিহার্য হতে হবে। যার জন্য আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ করে এটার উপর গুরুত্ব দিয়েছে গত শতাব্দীর 80 দশকে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স তারা কিন্তু গুরুত্ব দিলে কীভাবে, গুড গভর্নেন্স ছাড়া গণতন্ত্র বিকশিত হতে পারবে না। যারই ফলশ্রুতিতে তারা গুড গভর্নেন্সগুলির উপর গুরুত্ব দিয়েছে কোন দেশগুলোতে, আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে, যেখানে তারা অর্থ দেয়, সাহায্য করে বিভিন্ন ক্ষেত্রে, এবং সেই অর্থটা এলোমেলো হয়ে যায়। গণতন্ত্র তো প্রতিষ্ঠিত হয়নি, বরং পকেটস্থ হয়ে যায়। যার জন্য আপনি দেখবেন ট্রাম্প সাহেব তো বলেছে যে $29 বিলিয়ন দিয়েছি বাংলাদেশকে, আমার আগে দিয়েছে, তার কোনো হিসাব নেই। এমন একটি অর্গানাইজেশন খেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছাত্র, তার নামও এসেছে, $29 বিলিয়ন। এটা কি করছে, 2-3 জনের মধ্যেই করছে, তারা জবাবদিহিতা নেই। দেখেন তাদেরটাই $384 কোটি টাকা, অনেকে বলে 350 কোটি টাকার মতো। তো ফলশ্রুতিতে এটা তো নিয়ম হলো, তাহলে এখানে তো গণতন্ত্র, বিদেশিরা যে সাহায্য দিচ্ছে ওখানে তো গণতন্ত্র ফাংশন করার জন্য কোনো কাজ করতেছে না, অর্থাৎ তারাই টাকাটা খেয়ে ফেলতেছে। আর সবচেয়ে বড় হচ্ছে আমার দেশ, বিদেশকে বাদ দেন, এই যে আমাদের ছাত্র ভাইয়েরা যে সংগঠনটি তৈরি করলো, আজ বিদেশপন্থী বাদ দেন, ভারতপন্থী বাদ দেন, পাকিস্তানপন্থী বাদ দেন, গণতন্ত্র তো ন্যাশনালিজমকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ জাতীয়তাবাদী চেতনা। সেই দিকে কিন্তু গেলে আমার দেশে যদি ন্যাশনাল বুর্জুয়াজি বিকশিত না হয়, ইন্ডাস্ট্রিয়াল বুর্জুয়াজি বিকশিত না হয়, তাহলে তো গণতন্ত্র হবে না। যার জন্য আমরা গণতন্ত্র নিয়ে কথা বলার সময় বলি নো বুর্জুয়াজি নো ডেমোক্রেসি। যে দেশে কোনো বুর্জুয়া নেই, বুর্জুয়া ইকোনমি নেই, ওই যে পলিটিক্যাল ইকোনমি যেটা গড়ে উঠবে এটা নেই, সে দেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। জি স্যার, আসবো আপনার কাছে। আমি একটু জনাব সোহরাব হাসান আপনার কাছে আসি। মানুষের আসলে সবার আগে দরকার জানমালের নিরাপত্তা। সেই জায়গায় আসলে আমাদের এখন প্রতিদিনই যেসব ঘটনাগুলো আমরা লক্ষ্য করি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 7 মাস হলো, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিন্তু আমরা পথে ঘাটে দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির খবর। ধন্যবাদ। এটা কোথায় আছি আমরা? দুই দিক থেকেই দেখা যায়। নুরুল ব্যাপারে যেভাবে যেটা বললেন, আইনের শাসন বা সুশাসন, এর সঙ্গে কিন্তু গণতন্ত্রের সম্পর্ক আছে। গণতন্ত্র না হলে প্রকৃত আইনের শাসন হবে না, নির্বাচন না হলে গণতন্ত্র হবে না। তা সুতরাং গণতন্ত্র, আইনের শাসন এবং নির্বাচন একে অপরের সঙ্গে জড়িত। সুতরাং আপনি কোনোটা বাদ দিয়ে স্বৈরশাসন করতে পারেন, একটি কি বলে, একটা চাপিয়ে দেওয়া শাসন করতে পারেন। জনগণের শাসন যদি হয়, আইনের শাসন কিন্তু জনগণের শাসন, আইনের শাসন উপর দিয়ে চাপিয়ে দেওয়া না। হ্যাঁ, গত 7 মাসে বা 6.5 মাসে এক ধরনের জনগণের মধ্যে অস্থিরতা, অনিশ্চয়তা, জানমালের নিরাপত্তার ঘাটতি, এগুলো আছে। কিন্তু একই সঙ্গে সরকারের পক্ষ থেকে কিন্তু উদ্যোগও আছে। আপনার গত কয়েকদিনে যদি দুটি প্রথমে অপারেশন ডেভিল হান্ট এবং পরবর্তীকালে যে যৌথ অভিযান চালানো হলো, বিশেষ করে ঢাকা শহরে, অনেকখানি কিন্তু কমেছে। তো সুতরাং সরকারকে আরেকটু সজাগ হওয়া, আরেকটু আরেকটু উদ্যমী হওয়া। আরেকটু আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টায় সংবাদ সম্মেলন করেছে, এটা নিয়ে লেখালেখি হয়েছে, সমালোচনা হয়েছে। তারপর আমি মনে করি এটা ভালো উদ্যোগ। এবং দেখলাম যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনিও রাতে সংবাদ সম্মেলন করেছে সাংবাদিকদের সাথে। এবং এভাবে যদি আমরা সবাই মিলে আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্যোগী হই, তাহলে অপরাধীরা অবশ্যই করবে। তবে এক্ষেত্রে এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার নয়, রাজনৈতিক সরকারের সময় নানা বিবেচনা থাকে, নিজের দলের লোকদের বাঁচানোর একটা চেষ্টা থাকে, আর অপরাধী ধরার নামে রাজনৈতিক বিরোধী পক্ষকে ঘায়েল করার একটা চেষ্টা থাকে। এর থেকে এই সরকার তো মুক্ত আশা করি। আর তাহলে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। যারা অপরাধ করেছে, সে যে দলের যে মতের হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার একই সঙ্গে এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত না হয়, সাধারণ নিরীহ মানুষ হয়রানির শিকার না হন, সে ব্যাপারেও সজাগ থাকতে হবে।
জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবারও আসছি এই আলোচনায়। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। সপ্তাহে দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনা যেতে চাই। জনাব আকরাম হোসেন, আপনার দল এনসিপি আসলে আগামী নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? 300 আসনের নির্বাচন, যদিও এখন আপনাদের নির্বাচন কমিশনে অনুমোদনের একটি ব্যাপার রয়েছে, মার্কার ব্যাপার রয়েছে, নিশ্চয়ই সেটা হয়তো আপনারা সেই প্রক্রিয়ায় যাবেন বা হয়েও যাবে। নির্বাচন নিয়ে পরিকল্পনা কি? কবে নির্বাচন চান? সংস্কার কতটুকু দরকার? এই বিষয়ে আপনাদের কি? আমরা প্রথমত এখন আমাদের একদম প্রাইমারি ফোকাস হলো আমাদের সংগঠন গড়া, এবং সারা দেশে আমাদের নাগরিক কমিটির ঢাকার অধিকাংশ ওয়ার্ডেও আমাদের কমিটি হয়ে গেছিলো। এখন আমরা সারা দেশে ইউনিট পর্যন্ত, মানে একদম মানে পাড়া মহল্লা বাড়ি পর্যন্ত আমাদের পার্টির নেতাকর্মী বিস্তৃত করা, এটাই আমাদের প্রাইমারি টার্গেট। আর ইলেকশন নিয়ে যেটা বলেন, আমাদের প্রথম যে দাবিটি সেটি হলো, আজকে আমাদের নাহিদ ইসলাম খুবই স্ট্রংলি যেটি বলেছেন সেটি হলো, আমরা প্রথমেই গণপরিষদ নির্বাচন চাই। সেটা হচ্ছে বাংলাদেশের যে আওয়ামী লীগের রেখে যাওয়া যে সংবিধান এবং যে সিস্টেম, এই কাঠামোর মধ্যে যদি আরেকটা ইলেকশন হয় তাহলে আরেকটা আওয়ামী লীগে হবে, তাহলে আসলে ইলেকশন হয়ে এবং সেই ইলেকশনে কোনো মানে সেই ইলেকশনে বিএনপির পক্ষে তো ফেয়ার জাস্টিস পাওয়া সম্ভব হবে না, কিংবা অন্যান্য যে পার্টি এস্টাবলিশ পার্টিগুলো রয়েছে। যে জন্য আমরা মনে করি টোটাল যে মেকানিজমটা, এই মেকানিজমটা যদি অন্যান্য পার্টিকে নিয়ে করতে চান নাকি আপনারা? আমরা এই অন্যান্য পার্টিকে নিয়ে, আমরা সবাইকে নিয়ে করতে চাই। যে জন্য আমরা সকল পার্টিকে আমরা তাদের সাথে কথা বলবো, তাদের সাথে আমাদের তো মাত্র পার্টি হলো, আমরা তাদের সাথে ডায়লগে যাব, আমরা একদম এটা নিয়ে মাস লেভেলে আমরা একটা এঙ্গেজমেন্টে যাব। এবং এটা যদি না হয়, একটা বড় পরিবর্তনের পরে একটা বড় কিছু কাজ করতে হয়। আমরা যদি এখন যদি অন্ততপক্ষে এই ইলেকশনটা যদি না, গণপরিষদ ইলেকশনটা না করতে পারে, এবং সেখানে বিএনপির যদি কনফিডেন্স থাকে যে তারা জিতে আসতে পারে, তারা এই ইলেকশনে করুক, এবং ইলেকশন করে তাদের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলোর মধ্যে সেখানে তারা প্রতিফলন করতে পারে। যে জন্য আমরা মনে করি গণপরিষদ ইলেকশনটা হলে গণপরিষদের মাধ্যমে পরবর্তীতে আমরা কি একটা সুষ্ঠু নির্বাচন এবং কম্পিটিটিভ এবং যেটা পার্টিসিপেটরি এবং কম্পিটিটিভ হবে, সেটা এই ধরনের একটা ইলেকশন। এবং সেটা আমরা তো মাত্র পার্টি লঞ্চ করলাম, এটা আমাদের আলোচনার মধ্যে আমরা বলে দেব। এবং ইলেকশন নিয়ে তো একটা চিফ অ্যাডভাইজারের অফিস থেকে তারা এক ধরনের একটা প্রস্তাবনা দিচ্ছে, আমরা এখন পর্যন্ত সেটার কোনো দ্বিমত করিনি। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, বাংলাদেশের মধ্যে বড় একটি সংকট রয়েছে স্থানীয় নির্বাচনে। স্থানীয় নির্বাচনের মধ্যে এমপিরা তার শালা শালি, তার ভাতিজা, এদেরকে স্থানীয় নির্বাচনে নমিনেশন দিয়ে তারা কিন্তু জিতায় নিয়ে আসে। এবং স্থানীয় নির্বাচনে এমপির নমিনেশন না পেলে, এমপির কোনো স্নেহভাজন না হলে কিন্তু সেখানে স্থানীয়ভাবে উঠে আসা খুব টাফ হয়ে যায়। তো এখন যেহেতু একটা নিরপেক্ষ সরকার রয়েছে, এই সরকার আসলে কতটুকু যোগ্য, স্থানীয় নির্বাচন যেহেতু সারা দেশে মানে একই টাইমে দেওয়া লাগে না এবং অল্প অল্প করে দেওয়ার একটা পসিবিলিটি, এই সরকারের নির্বাচনের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি তো জাজমেন্ট করার আমাদের জন্য জরুরি। এখন সারা দেশে হুট করে একসাথে ইলেকশন দিয়ে সেই ইলেকশন ঠিকঠাক মতো হলো না, তাহলে এটা এখানে বিশাল বড় একটা আর্থিক যেমন ক্ষতি, তেমনইভাবে একটা রাজনৈতিক একটা ক্ষতি রয়েছে। এই ক্ষতি থেকে যদি পরিত্রাণ পেতে চায়, আমরা মনে করি সেখানে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই একটা স্থানীয় নির্বাচন দিয়ে দেখা উচিত। অন্ততপক্ষে কিছু জায়গায় হতে পারে, সকল জায়গায় দিয়ে দিতে হবে বিষয়টা এটা না, অন্ততপক্ষে কিছু জায়গায় দিয়ে একটা টেস্ট কেস হিসেবে যে এই সরকার সন্দেহ করছেন যে এই সরকার একসাথে জাতীয় নির্বাচন একবারে করতে পারবে না, এমন কিছু না। আমরা এটা সন্দেহ করছি না। আমরা এটা মানে গণ অভ্যুত্থানের পরে যেহেতু প্রশাসন থেকে কিন্তু তারাই বলছে যে আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের এখনো তো প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের রেখে যাওয়া লোকজন রয়েছে। এখন তারা আসলে কতটুকু ইলেকশনের টাইমে ওয়ার্ক করবে, এটাও তো গভর্নমেন্টকে দেখতে হবে। এবং টোটাল যে মেকানিজমটা, এই মেকানিজমটা কতটুকু ফাংশন করে, এই ফাংশনটা মানে ফুললি ফাংশন করে কিনা, এই জাজমেন্টটা হওয়া উচিত না। এই জাজমেন্টটা যদি না হয়, তাহলে তো কোনো কারণে এটা ফেল করলো, তাহলে পুরো রাষ্ট্র হিসেবে তো বাংলাদেশ ফেল করবে। তো সেই জন্য আমরা মনে করি আগে যদি একটা স্থানীয় নির্বাচন দেওয়া যায়, তখন অন্ততপক্ষে আমাদের যে স্থানীয় নির্বাচনের যে স্বাতন্ত্র্য, যেটা আমরা বলি যে মার্কাবিহীন কিংবা সেখানে ভালো লোকগুলো উঠে আসা, সেটা যে দলেরই হোক ভালো লোকগুলো উঠে আসার একটা সুযোগ তৈরি হবে। এবং স্থানীয় নির্বাচনের সবচেয়ে বড় যে ভয়টি থাকে, সেটা হলো এমপি এবং মন্ত্রীদের প্রভাব। এবং এমপি এবং মন্ত্রীদের প্রভাব মুক্ত একটা ইলেকশন করার কিন্তু এটাই একদম মুখ্য সুযোগ। জি, ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার, আপনার কাছে আসি। সংস্কার আসলে ঠিকঠাক ভাবে এগুচ্ছে এবং দ্রুত নির্বাচন চাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সরকারও বলেছে যে ডিসেম্বরের মধ্যে একটা আশ্বাস দিয়েছে। 24-এর অভ্যুত্থানের পরে প্রকৃতপক্ষে সংস্কারটা অপরিহার্য হয়ে উঠছে। তার কারণ হচ্ছে, যদি সংস্কার না হয় তাহলে কিন্তু এই যে আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে যেই পরিবর্তনের আশা আমরা করতেছি, এটা বৃথা যাবে। এই জন্য যে অপরাধের
সুযোগ সুবিধা আগের বিভিন্ন ভাগ ফকরে আছে, সেটা কিন্তু এখনও কিন্তু দূর করা হয়নি। আর সংস্কার করতে হবে প্রকৃতপক্ষে আপনার এই পরিবর্তনগুলি আনতে হবে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে। তবে আমার মনে হয় যেটি একটি বড় একটি সংস্কারে তারা হাত দেয় না এই সরকার, যার উপর ভিত্তি করে সমাজটা পরিবর্তন হবে সেই পলিটিক্যাল ইকোনমি হাত দেন। সেটি আমি বলবো ইকোনমিক সেক্টরে এটি তারা হাতেই দেয় নাই। অথচ রাজনীতির ভিত্তি হচ্ছে ইকোনমি। যেমন কার্ল মার্কস এটাকে সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে ইকোনমিক্স কন্ট্রোলস পলিটিক্স, যদিও এরিস্টটল 2500 বছর আগে বলছিলেন পলিটিক্স কমেন্টস ইকোনমিক্স। কিন্তু আমরা দেখব আধুনিককালে কিন্তু অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী গ্রুপ তারা কিন্তু স্টেট মেশিনারিটা তাদের হাতে থাকে, যেটাকে ওই প্রগতিবাদীরা এভাবে বিশ্লেষণ করে মার্কসের অনুযায়ী স্টেট ইজ দ্য এক্সিকিউটিভ কমিটি অফ দ্য বুর্জোয়াজি। তাহলে এই যে এখানে যেটা হয়েছে এটাকে বিশ্লেষণ আমরা এমনভাবে করব যে আমি যদি আমার সমাজ ব্যবস্থা যদি ইকোনমিক্যালি যদি বিকশিত না হয় তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এই জন্য কারণ ওই যে আমার ট্র্যাডিশনাল সোসাইটি দেখেন, আমার সোসাইটি সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করি এটাকে কিভাবে দেখব, আমি কোথা থেকে এসেছি। এই প্রসঙ্গে আবার মার্কসকে আমি নিয়ে আসছি, এর জন্য ছোটো ভাইরাও কিন্তু মার্কস সম্বন্ধে তারা অত্যন্ত পড়াশোনা করেন। এশিয়াটিক মোড অফ প্রোডাকশনে মার্কস স্পষ্টভাবে বলে দিয়েছে যে এশিয়ার যে সমস্ত উৎপাদন ব্যবস্থা, এই ব্যবস্থা তো কী করে ভোটের পদ্ধতি নেই, অর্থাৎ আপনার রিক্রুটমেন্টটা কীভাবে হয়, রাজার ছেলে রাজা। ওই যে দেখেন মিডল ইস্টে আমার দেশে এই যারা পরিবারতান্ত্রিক পলিটিক্স নিয়ে আসছে, রাজার ছেলে রাজা, অমুকের ছেলে অমুকের আত্মীয় সব ক্ষমতাসীন আছে। কী জন্য? ইকোনমিটা তাদের হাতে। আর কী করে? পাওয়ারটা হচ্ছে সেন্ট্রালাইজ, নট ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এই গণতন্ত্রের বড় একটা জিনিস হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সেটা আমাদের দেশে কিন্তু গড়ে ওঠে নাই। এটা কি আমার এখানে রিফর্মে করতে পারবেন যদি ইকোনমিটা বিল্ড আপ না করে? আমি সহজে একটা উদাহরণ দিই, খুব সহজভাবে একজন রাজনীতিবিদ কত পরিবর্তন করতে পারেন তার মাথা দিয়ে। শেরে বাংলা আবুল কাসেম ফজলুল্লাহকে আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, কারণ তিনি মুসলিম মিডল ক্লাসটা কিন্তু গড়ে দিয়েছেন আমাদের ক্লাসটা। ওই যে লাঙ্গল যার জমিদার অথবা আমাকে ভোট দাও, সমস্ত কৃষকের ঋণ আমি মৌকুব করে দেব। 1937 সালে নির্বাচন হলো 35 সালের সংবিধান অনুযায়ী, ইন্ডিয়ান অ্যাক্ট অনুযায়ী। সেই নির্বাচনে জয়লাভের পরে কি হলো? বিশাল পরিবর্তন হলো। কি? ওই যে কৃষকের ঋণ মৌকুব করে দিল, জমিদারের হাত থেকে মুক্ত হয়ে গেল। পরবর্তী পর্যায়ে 53 সালে যে আপনার জমিদারি প্রথা বাতিল হবে, উনি কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলেন, সেটা আমি বলবো না, এখানে আমি বলে দিচ্ছি। এই যে ঋণ মৌকুব করে দিল, প্রতিটি বাংলায় আমি দেখব কি হলো, ওই যে ঋণমুক্ত কৃষক মুক্ত বিহঙ্গে তার ছেলে মেয়েদের স্কুলে দিলেন, কলেজে দিলেন। কি করলেন? এই ছেলে মেয়েগুলো ইঞ্জিনিয়ার হলো, বিভিন্ন জায়গায় চাকরি হলো, সিভিল সার্ভিসে গেল। এরাই কিন্তু বাংলাদেশ স্বাধীন করলো। কিভাবে? ওই যে মিডল ক্লাসটা গড়ে করলো। আপনার পলিটিক্যাল ইকোনমি যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনি কোনো দিন গণতন্ত্র আনতে পারবেন না। আপনার আসল ভিত্তিমূলের দিকে তাকাতে হবে। কিন্তু আমি প্রধান উপদেষ্টা সাহেবের সাথে একদিন আলোচনার প্রসঙ্গে বলেছি, আপনি তো অর্থনীতির ছাত্র, তাই এইভাবে একটু লক্ষ্য করেন। উনি 2-1 মিনিট শুনে তো এইদিকে কর্ণপাত করেন না। আর যে সমস্ত আলোচনা হচ্ছে আমি তো বলি এইটা ম্যাক্সিমাম হচ্ছে ফিউটাল এক্সারসাইজ, অর্থাৎ কোনো ফলপ্রসূ আলোচনা না, ফিউটাল হয়ে যাচ্ছে। 2 মিনিট 3 মিনিট করে কি এ সমস্ত গভীর আলোচনা করা যায়? কথা কি বলবেন? জি, শেষ কথা কিছু বলতে চান? আমি শেষ করতে বলতে চাচ্ছি যেটা আমি আশাবাদী হয়তো বা নেক্সটে যে আলোচনাগুলি হবে সেই আলোচনার মাধ্যমে উনি একটা ভালো রেজাল্ট এখানে আনতে পারবেন। কারণ এজন্য ওখানে যারা আছে তারা কিন্তু অভিজ্ঞ এক্সপার্ট। হ্যাঁ, যদি তারা সুন্দর সময় দেন, ইচ্ছে করেন যে না আমি এটা করতে চাচ্ছি, এই পরিবর্তনটা আমি আরও সময় দেব, আমি বিদেশে তাড়াতাড়ি চলে যাব না, আর টাকার প্রতি যেন লোভটা না থাকে, প্রজেক্টের প্রতি। অসংখ্য ধন্যবাদ। আমি সোহরাব হাসান আপনাকে দিয়ে শেষ করতে চাই। যেহেতু অর্থনৈতিক সংস্কারের কথা বললেন ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার, সেই অর্থনৈতিক জায়গায় আমি একটু আসতে চাই। খেলাপি ঋণ বাড়ছে, সামনে রমজান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জ। অর্থনীতি যেহেতু মূল ভিত্তি আসলে রাজনীতি বলি আর রাষ্ট্র বলি, সেক্ষেত্রে আসলে কতটা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছে বা পারবে? না, সরকারের উদ্যোগ আছে, চেষ্টা আছে, কিন্তু সমস্যাটা কঠিন। কারণ বিগত সরকারের আমলে অনেক লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, বিশেষ করে ব্যাংকিং খাতের যে
ধ্বংসের কিনারে চলে গেছিল, সেটা থেকে পুনরুদ্ধার করা বেশ সময় সাপেক্ষ, মানে রাতারাতি হওয়া সম্ভব না, 6 মাসে বা 1 বছরে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু আভাস দিয়েছেন যে সব ব্যাংককে হয়তো বাঁচানো যাবে না, কিছু ব্যাংক বিলুপ্ত করতে হবে অথবা একীভূত করতে হবে, এরকম একটা উদ্যোগ নেওয়াও হয়েছিল, কিন্তু সেটি সফল হয়নি, এখনো সফল হয়নি। তারপর ব্যাংকের মালিক তো, প্রকৃত মালিক তো বিনিয়োগকারীরা, এই ব্যাংকে যারা টাকা রেখেছেন, সেই টাকার গ্রান্টার বা মানে নিশ্চয়তা দানকারী কিন্তু সরকার। সুতরাং সরকারকে কিন্তু ব্যাংকে যাই হোক যারা বিনিয়োগ করেছে তাদের টাকা দিতে হবে। একই রকম আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এই সমস্যা আছে। আপনার এসকে হালদার বা এরকম তার সহযোগীরা কোটি কোটি টাকা নিয়ে গেছে এবং সেই প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে। তবে এই সরকারের যেটি ইতিবাচক দিক বলবো যে যদি আমরা অর্থনীতিতে মোড় ঘোরাতে পারি, অর্থাৎ বিনিয়োগটা যদি বাড়াতে পারি, তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সেক্ষেত্রে সামনে রমজানের কথা বলছে, নিত্যপণ্যের দামের নিত্যপণ্য সরবরাহ আছে হয়তো, আবার ভোজ্য তেল সহ অনেকগুলো পণ্য কয়েকজন মাত্র গুটি কয়েক আমদানিকারকের উপর নির্ভরশীল এবং তাদের কাছে জিম্মি অনেক সময়। সেক্ষেত্রে কিছু কিছু পণ্যে একটা বিপদ সংকেত আছে, সেটি কিভাবে মোকাবেলা করবে। আসলে হচ্ছে দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদীর চেয়েও রমজান পরিস্থিতি যাতে খারাপ না হয় সেটা মোকাবেলা করা। আর সব কিছুর পেছনে কিন্তু অর্থনীতি যদি ঠিক না থাকে, আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, তাহলে এই সংস্কার উদ্যোগ, নির্বাচনের উদ্যোগ এগুলো ব্যাহত হবে। সে কারণে সরকারের উচিত এই অন্তত 2টি বিষয়ে মানুষের মধ্যে একটা মানুষকে স্বস্তি দেওয়া এবং সেভাবে এগিয়ে যাওয়া। আর আলোচনা সংলাপের ব্যাপারে বলবো যে কথা ছিল জাতীয় ঐকমত্য কমিশন অন্যান্য দলগুলোর সাথে বসবে, নতুন একটি দল হয়েছে, সেই দল সহ জাতীয় নাগরিক পার্টি সহ সব দলের সাথেই তারা আলোচনা করুক। আলোচনা করে একটা আলোচনা 2 ধরনের হয়, একটা হচ্ছে যে সমঝোতায় না পৌঁছার জন্য, একটা সমঝোতায় পৌঁছার জন্য। আমরা আশা করি সমঝোতায় পৌঁছাতে পারবে। জি, জনাব সৌরভ হাসান, আকরাম হোসেন এবং ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার, 3জনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।